এই 5 জন প্রো লেভেলের ডাকাতদের ব্যাংক থেকে ডাকাতি করতে হবে $25 মিলিয়ন, কিন্তু কাজটা এতটা সহজ নয়, কেননা পুলিশের পাশাপাশি তাদের পিছে পড়ে আছে এক রাশিয়ান গ্যাং, মূলত যাদের আইডিয়া চুরি করেই তারা এই মিশনে নেমেছে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। তবে এই ইঁদুর বিড়াল খেলা এমন এক পর্যায়ে চলে যায় যে শেষ পর্যন্ত কার ভাগে যে এই টাকাটা জোটে তা তুমি কল্পনাও করতে পারবে না। তাই পুরো হাইস্টের কাহিনী জানাতে নিয়ে এলাম টেকার্স মুভির এক্সপ্লেনেশন, যার শুরুটা হয় আমেরিকার লস অ্যাঞ্জেলাস শহরে। এখানে প্রথমে আমরা পরিচিত হয়ে নিই ওয়েলস এবং এডি নামে 2 গোয়েন্দা অফিসারের সাথে। তারা আজ একটা অ্যাপার্টমেন্টে এসেছে 2 জন ক্রিমিনালকে ধরতে। নির্দিষ্ট স্থানে পৌঁছেই তারা নিজেদের অপারেশন শুরু করে দেয়। সেই মিশনে ওয়েলস একজনকে ধরতে পারলেও দেখা যায় এডির হাত থেকে একজন পালিয়ে গেছে। এই কাণ্ডে ওয়েলস যেন বিশ্বাসই করতে পারে না যে এডির মতন একজন টপ র্যাঙ্ক ডিটেকটিভের কাছ থেকে কিভাবে একটা ক্রিমিনাল পালিয়ে যেতে পারে। এই ঘটনাটা মাথায় রেখো, কেননা এই একজন ক্রিমিনালই পরে তাদের জন্য কাল হতে চলেছে। যাই হোক, এরপর সিন শিফট হয় লস অ্যাঞ্জেলাসের একটা ফেডারেল ব্যাংকে। এখানে ঘটছে আবার অন্য কাহিনী। দেখা যায় 5 জনের একটা ডাকাত দল এই ব্যাংকে উপস্থিত হয়েছে ডাকাতির জন্য। এই টিমের নাম টেকার্স। তারা সবাই এবার আলাদা আলাদাভাবে ব্যাংকের ভবনে এন্ট্রি নিয়েছে। এই 5 জনের মধ্যে 2 জন ডেলিভারি ম্যান আর একজন সেজে এসেছে কর্মচারী। তারা একটা বক্সের ভিতরে করে নিয়ে এসেছে ডাকাতির জন্য সব সরঞ্জাম আর অস্ত্র। এরপর সেই সরঞ্জামগুলো নিয়ে তারা ব্যাংকে এমন একটা ফ্লোরে একত্রিত হয় যেখানে তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল। এবার সেই ফ্লোরে বসেই তারা প্রস্তুতি নিতে থাকে ব্যাংক লুটের। প্রথমে তারা বক্সগুলোকে খুলে ভিতরে থেকে মাস্ক, গ্লাভস আর অস্ত্র বের করে নেয়। এরপর শুধুমাত্র চোখের ইশারায় তারা সবাই নিজ নিজ পজিশন বুঝে নিয়ে নিজেদের কাজে নেমে পড়ে। এই ডাকাত দলের অঘোষিত লিডার হলো গর্ডন কোজিয়ার। আসলে গর্ডনই মূলত পুরো অপারেশনের মাস্টার মাইন্ড, মানে প্রত্যেকটা সিদ্ধান্ত তার মাথা থেকে বের হয়। তাদের দলে আরও আছে জন, এডি, জেসি এবং জ্যাক নামের 4 জন সদস্য। এদের মধ্যে জেসি আর জ্যাক কিন্তু আবার আপন 2 ভাই। যাই হোক, পরিচয় পর্ব শেষে শুরু হয় আসল মানি হাইস্ট। এখানে দেখা যায় গর্ডন আর জন লিফটে উঠে সরাসরি ব্যাংকের ভল্টের ফ্লোরে নেমে আসে। লিফটের দরজা খোলার সাথে সাথেই তারা একটা C4 বোমা দিয়ে লিফটের ভিতরটা উড়িয়ে দেয়। এদিকে সিসিটিভি রুমে বসে থাকা গার্ডরা মনিটরে দেখতে পায় লিফট থেকে ধোঁয়া উঠছে। এটা দেখে সবার মনোযোগ একদম চলে যায় সে লিফটের দিকে। আর এটাই ছিল গর্ডনের প্ল্যানের প্রথম ধাপ, কারণ এই বিভ্রান্তির মধ্যেই তারা ভল্টে ঢুকে যা করবে তা কেউই টের পাবে না। তো এদিকে ভল্টের দরজার সামনে এখনো দাঁড়িয়ে আছে দলের 2 জন সদস্য জ্যাক আর জেসি। এখানে তারা বিশাল ড্রিল মেশিন নিয়ে এসে ভল্টের দরজায় লাগিয়ে দেয়, কিন্তু মেশিনের শব্দ সারা ফ্লোরে ছড়িয়ে পড়লেও বাইরে তখন সবাই লিফটের ব্যাপার নিয়ে এতটাই ব্যস্ত যে তা কেউই খেয়াল করে না। ততক্ষণে ভল্টের দরজা খুলে গেলেই তারা ভিতরে ঢুকে পড়ে। আর এরপর ব্যাগে একের পর এক টাকা ভরতে থাকে। টাকা ভরতে ভরতে জ্যাক তার টাইমার চেক করে বলে তাদের হাতে আর মাত্র 3 মিনিট সময় আছে, কেননা এরই মধ্যে পুলিশ এখানে এসে পড়বে। তবে ইতিমধ্যেই ঘটে অন্য কাহিনী। এক ব্যাংক কর্মচারী অতিরিক্ত পাকনামো করে সাইলেন্ট অ্যালার্ম বাজিয়ে দেয়, যার ফলে পুরো শহরের সব পুলিশ অ্যালার্ট হয়ে যায়। তবে এই কাণ্ড দেখে ফেলে দলের একজন সদস্য দ্রুত সেই এজেন্টের কাছে গিয়ে তাকে বন্দুক তাক করে। বন্দুক তাক করে সে বলে, তুমি থামলে কেন? যে কাজ শুরু করেছো সেটা শেষ করো। তুমি পুলিশকে কল করে স্পষ্ট বলো যে এখানে ডাকাতি হচ্ছে। এই কথা শুনে এজেন্ট ভয়ে কাঁপতে কাঁপতে ঠিক তাই করে। আর সেই খবর পেয়ে একটা নিউজ চ্যানেলের ইউনিট হেলিকপ্টার নিয়ে সরাসরি নিউজ কভার করতে উড়ে আসতে থাকে। মানে বুঝতেই পারছো, আগে নিউজ করতে পারলে তাদের একদম বাম্পার টিআরপি হবে। এবার সেই অনুসারে তারা যখন হেলিকপ্টার নিয়ে ব্যাংকের ছাদে পৌঁছায় তখন দেখা যায় এক গার্ড তাদের ইনস্ট্রাকশন দিচ্ছে ল্যান্ডিং করার জন্য। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এই গার্ডও হচ্ছে ব্যাংক হাইস্টারদের একজন। আর এই মুহূর্তে তাদের হাতে চলে এসেছে পালিয়ে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। সেই অনুসারে গার্ডটি দ্রুত সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয় আর ইতিমধ্যে বাকিরাও এসে পড়ে ছাদে। এরপর একে একে সবাই মিলে হেলিকপ্টারে উঠেই চোখের পলকে সবাইকে বোকা বানিয়ে বিদায় নেয়। আর ওদিকে পুলিশ সব কাহিনীর পর ব্যাংকে এসে উপস্থিত হয়। মানে বুঝতেই পারছো, এরা কোনো পাতি ডাকাত নয়, এদের প্ল্যান একদম টপ নচ। যাই হোক, ব্যাংক ডাকাতি শেষে তারা চলে আসে শহরের বাইরের একটা নির্জন জায়গায়। ল্যান্ড করে বের হওয়ার সময় তারা পুরো হেলিকপ্টারটাকে একদম ব্লাস্ট করে দেয়, যাতে করে কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন ফুটপ্রিন্ট পুলিশ না পায়। তারপর প্ল্যান অনুসারে তারা এক একজন এক এক দিকে চলে যেতে থাকে, যাতে কেউই তাদের ট্রেস পর্যন্ত করতে পারে না।
আর এটাই ছিল একটা পারফেক্ট ব্যাংক ডাকাতি। এদিকে পুলিশ ব্যাংকে পৌঁছে দেখে ডাকাত দল তো ইতিমধ্যে পগার পার। তারা সিসিটিভি ফুটেজ চেক করেও তেমন কিছু খুঁজে পায় না। আসলে ফুটেজ দেখে বোঝার উপায় নেই যে কে কোন ফ্লোরে কখন গিয়েছিল। সেদিন তো হাজার হাজার লোক সেই লিফটে উঠেছে আর নেমেছে। তবে ডাকাতি করে চলে যাওয়ার সময় দলের একজন ক্যামেরার দিকে ফিরে একটা বিশাল স্টাইলে স্যালুট দিয়ে গেছে। মানে কি আর বলবো, এমন সিরিয়াস মোমেন্টেও তারা ইয়ার্কি মারতে ছাড়েনি। তো এদিকে গোয়েন্দা অফিসার এডি এবার ওয়েলসকে বলে যে চুরি হয়ে যাওয়া ডলারগুলোর মধ্যে কিছু নোটে মার্ক করা থাকতে পারে, ফলে মার্ক করা নোটের সন্ধান পেলেই ডাকাতদের ধরা অনেকটা সহজ হয়ে যাবে। আর ডাকাতির সময় যে বোমগুলো ব্যবহার করা হয়েছে সেটা ইনভেস্টিগেশন করলেও কিছু একটা পাওয়া যেতে পারে। এই সব কথা শুনে ওয়েলস কিছুটা কনফিডেন্ট পায় আর সে ডিপলি থিঙ্কিং করতে থাকে পরের স্টেপের জন্য। যাই হোক, এরপর সিন কাট হয়ে চলে যায় একটা জেলখানায়। এখানে দেখা যায় গার্ড এসে একটা সেলের দরজা খুলে ভিতর থেকে রিভার্স নামের এক কয়েদিকে বের করে নিয়ে আসছে। আসলে 4 বছরের সাজা শেষে আজ রিভার্সকে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই রিভার্সরা আসলে কে, আর গর্ডনের দলের সাথে তার কোথায় সম্পর্ক? এখানে একটু পিছনে যাওয়া দরকার। রিভার্স মূলত টেকার্স দলেরই একজন পুরাতন সদস্য। শুধু সদস্য না, রিভার্স আর গর্ডন মিলেই তৈরি করেছিল এই পুরো দলটা। কিন্তু 4 বছর আগে একটা ডাকাতি মিশনের রিভার্স পুলিশের হাতে ধরা পড়ে যায়। আর এখানে টেকার্স দলের নিয়ম ছিল যে কেউ যদি ধরা পড়ে তাহলে সে বাকিদের সম্পর্কে কিছুই বলবে না, যার ফলে এই রিভার্স সেই নিয়ম পুরোপুরি মেনে চলেছে। সে 4 বছর জেলে কাটিয়েছে, কিন্তু পুলিশদের বাকিদের সম্পর্কে একটা কথাও বলেনি কখনো। এই কারণে দলের বাকি সবাই এখনো তাকে রেসপেক্ট করে। মোট কথা, রিভার্স একজন লয়াল সদস্য হিসেবে সবার কাছে পরিচিত। তো জেল থেকে বের হয়ে রিভার্স প্রথমে চলে যায় একটা গলিতে। সেখানে সে বহু আগে লুকিয়ে রেখেছিল কিছু টাকা আর পিস্তল। এবার সেই জায়গাটা ঘুরে সে টাকা আর পিস্তল নিয়ে চলে যায় এক রাশিয়ান গ্যাংয়ের সাথে দেখা করতে। সেখানে তাদের কিছু একটা নিয়ে কথা হয়। এখানে রাশিয়ান গ্যাং লিডার তাকে বলে, তুমি একদম সঠিক সময় এসেছো। রিভার্স উত্তর দেয়, জেলে থাকার সময় আমি পুরো প্ল্যানটা তৈরি করে ফেলেছি। এই কথা শুনে রাশিয়ান লিডার মুচকি হাসে আর মনে মনে ভাবে এবার বড় একটা কিছু হতে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সে আসলে কোন বিষয় নিয়ে এমন প্ল্যান করছে? এটা জানতে আমাদের একটু অপেক্ষা করতে হবে। এরপর রিভার্স সেখান থেকে চলে যায় জনের বাড়িতে। জন দরজা খুলতে দেখে সামনে দাঁড়িয়ে আছে রিভার্স। সে তখন সাথে সাথে তার দিকে বন্দুক তাক করে। তবে মুখ দেখে সে বুঝতে পারে এটা তো রিভার্স। রিভার্স তখন জনকে বলে সে আবারও দলের সাথে একটা লাস্ট প্রজেক্ট করতে চায়। তবে জন তাকে জানায় যে তার আগের ডাকাতির অংশের টাকা গর্ডনের কাছে এখনো জমা আছে, আর নতুন প্রজেক্টের ব্যাপারে বাকিদের সাথে কথা বলে সে শীঘ্রই জানাবে। এই কথা শুনে রিভার্স তখন জানায় যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানিও। এদিকে দলের সব সদস্যরা একটা জায়গায় একত্রিত হয় রিভার্সের প্রস্তাব নিয়ে আলোচনা করতে। কিন্তু দেখা যায় আলোচনার মাঝেই হঠাৎ বিনা আমন্ত্রণে সেখানে রিভার্স উপস্থিত হয়। এই দৃশ্য দেখে জ্যাক একটু অস্বস্তিতে পড়ে যায়। তবে এখানে আরো একটা বিষয় জড়িয়ে আছে। মূলত জ্যাকের গার্লফ্রেন্ড লিলি একসময় রিভার্সেরও গার্লফ্রেন্ড ছিল, কিন্তু রিভার্স জেলে যাওয়ার পরে লিলি আর জ্যাকের মধ্যে রিলেশন তৈরি হয়ে যায়। এই কারণে এখন রিভার্সকে দেখে জ্যাকের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে। যাই হোক, রিভার্স এবার সবার সামনে তার প্ল্যানটা পুরোপুরি খুলে বলে। সে জানায় 5 দিন পর একটা অস্ত্রবাহী ট্রাক একটা নির্দিষ্ট রুট দিয়ে যাবে, আর সেই ট্রাকে আছে মোটামুটি $25 মিলিয়ন। সে একটা ম্যাপ দিয়ে বলে যে কোন রুট দিয়ে এই ট্রাক যাবে সেটা সে ভালো করে জানে। এখন এই ম্যাপ সে কোথায় পেল এটা প্রশ্ন করলে সে জানায় রাশিয়ান গ্যাংয়ের কাছ থেকে সেটা নিয়েছে, যার ফলে বিনিময়ে সেই গ্যাংকে শুধু অল্প কিছু ভাগ দিলেই চলবে। এই কথা শুনে গর্ডনের চোখ কপালে ওঠে, কারণ এত বড় অঙ্ক সে কোনোদিন কল্পনাও করেনি। তবে গর্ডন এখানে প্রস্তাবটা সরাসরি না করে দেয়, কেননা এত কম সময়ে এত বড় অপারেশন মানে অনেক বেশি রিস্ক। এছাড়াও তাদের একটা নিয়ম হলো যে প্রতিটা কাজ করার পর পুরো 1 বছর তারা অপেক্ষা করবে, আর 1 বছর শেষ হলে তবেই তারা পরের কাজ নেবে, না হলে পুলিশের নজরে আসার চান্স বেশি থাকে। কিন্তু রিভার্স এবার যুক্তি দেখায় যে এই ট্রাক প্রতিদিন রুট চেঞ্জ করে। এখন রুট চেঞ্জ করার কারণে এই ম্যাপ শুধুমাত্র 5 দিনের জন্যই কাজ করবে। এছাড়াও টাকার অঙ্কটাও তো একদম এড়ানোর মতো না। এসব শুনে গর্ডন বলে যে যেখানে রিস্ক বড় হয় সেখানে রিওয়ার্ডও বড় হয়। রিওয়ার্ড বড় হলেই এই সুযোগ হাতছাড়া করা মোটেও উচিত হবে না। এই সব কথায় শেষমেশ পুরো দল রাজি হয়ে যায়।
তবে গর্ডন সবাইকে আলাদা করে বলে দেয় রিভার্সের উপরে যেন সবসময় নজর রাখা হয়, কারণ তার মনে হচ্ছে কিছু না কিছু একটা ঝামেলা আছে। এভাবেই দেখা যায় প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরো দমে। 5 দিন পর ট্রাকটা যে রুট দিয়ে যাবে সেই রাস্তার নিচে একটা সোয়ার টানেল আছে, আর সেই টানেল শহরের বেশ কিছু জায়গায় গিয়ে ওপেন হয়েছে। প্ল্যান হলো ট্রাকটি যখনই সেই টানেলের উপর দিয়ে যাবে তখন C4 বোমা দিয়ে রাস্তায় বিস্ফোরণ ঘটানো হবে, যার ফলে বিস্ফোরণ হলে এই রাস্তায় একটা গর্ত তৈরি করে তারা ওই ট্রাকটাকে তার ভিতরে ক্যাপচার করবে এবং ফাইনালি ট্রাক থেকে সব টাকা লুট করে হাওয়া হয়ে যাবে। এই সব প্ল্যান অনুসারে এবার এডিকে পাঠানো হয় C4 বোমা আনার জন্য। তবে বোমা আনতে গিয়ে সে পড়ে যায় এক বিপদে। সে যখন সাপ্লায়ারের কাছ থেকে বোমা নেয় তখন সাপ্লায়ার থেকে ধোকা দিয়ে টাকা রেখে দেয়, যার ফলে 3 জন লোক একসাথে এবার এডির উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এডি ছিল চরম লেভেলের ফাইটার। সে প্রথম জনের মুখে একদম জোরে একটা ঘুষি মেরে পরের জনকে টেবিলের উপর ছুঁড়ে ফেলে দেয়। এরপর তৃতীয় জন পিছন থেকে ধরতে আসলে এডি তার হাত মুচড়ে ফেলে এবং এক কিক মেরে মাটিতে ফেলে দেয়। ততক্ষণে সেখানে জন আর রিভার্স চলে আসলে খেলা এবার পুরোই ঘুরে যায়, আর ফাইনালি লোকটাও বাধ্য হয়ে তাদের সব C4 বোমা দিয়ে নিজের প্রাণ বাঁচায়। অন্যদিকে দেখা যায় ওয়েলস আর তদন্ত চালিয়ে যাচ্ছে নিরলসভাবে। সে ইতিমধ্যে বের করে ফেলেছে যে ব্যাংকে যে বোম ব্যবহার করা হয়েছিল সেটা ছিল C4। এই ধরনের বোমা খুব কম জায়গা থেকে সাপ্লাই করা হয়, আর এই কারণে সে একটা বোমা সাপ্লায়ার কোম্পানিতে অভিযান চালায়। সেখানে পৌঁছে ওয়েলস আর তার টিম দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা দেখতে পায় সেখানে 2 জন রাশিয়ান বসে আছে। রাশিয়ানরা পুলিশ দেখা মাত্রই গুলি চালায়, আর ওয়েলসের টিমও তখন পাল্টা গুলি চালিয়ে তাদের একজনকে ধরে ফেলে। এরপর ইনভেস্টিগেশন করতে গিয়ে ওয়েলস একটা পুরা সাবওয়ের ম্যাপ উদ্ধার করে। সেখানে স্পষ্ট কোনো ক্লু না পেলেও এই টিমের সাথে যে রিভার্স জড়িত সেটা সে অনুমান করে নেয়, আর একটু ঘাটতেই সে তার আসল পরিচয় বের করে ফেলে। এখানে ওয়েলস জানতে পারে যে রিভার্স একটা ব্যাংক ডাকাতির কেসে জেলে ছিল এবং সে যেদিন জেল থেকে বের হয়েছে ঠিক সেদিনই ফেডারেল ব্যাংকেও ডাকাতি হয়। মোট কথা ওয়েলস এখানে একটা বড় যোগসূত্র পেয়ে গেছে যা তাকে ডাকাত দলের কাছে নিয়ে যেতে পারে, যার কারণে ওয়েলস এবার রিভার্সকে ফলো করতে থাকে। ফলো করতে করতে দেখা যায় রিভার্স একটা মার্কেট থেকে বের হয়ে গর্ডন আর দলের বাকিদের সাথে দেখা করছে। এছাড়াও রিভার্স রাশিয়ানদের কাছ থেকে একটা ডিসপ্যাচ ম্যানেজ করে গর্ডনকে এনে দেয়। এরপর সবাই মিলে কিছুক্ষণ কথা বলে আলাদা হয়ে যায় নিজেদের মতন। তবে যাওয়ার সময় জেসি সবাইকে একটা স্টাইল করে স্যালুট দিয়ে বিদায় জানায়, আর এই দৃশ্য দেখে ওয়েলসের চোখ যেন ছানা বড়া হয়ে ওঠে। কেন এই হাতের ইশারাটা নিশ্চিত সে আগে কোথাও দেখেছে। তার মনে পড়ে যায় ব্যাংকের সিসিটিভি ফুটেজে ঠিক একই ধরনের স্টাইলের স্যালুট ওই ডাকাত দিয়েছিল। এর মানে জেসি হচ্ছে সেই ডাকাতদের একজন সদস্য, আর জেসি যদি সত্যি ডাকাত হয় তাহলে তার সাথে সবাইও ডাকাতিতে জড়িত। এই সব চিন্তা করে ওয়েলস এবার গর্ডনের গাড়ি ফলো করতে থাকে। তবে অন্যদিকে কিছু দূর যাওয়ার পর জন বুঝতে পারে যে কেউ তাদের পিছু নিয়েছে। সে বন্দুক বের করতে যায় ওয়েলসকে আটকানোর জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে ওয়েলসকে তার ছোট্ট মেয়ের সাথে দেখতে পেয়ে গুলি করা থেকে বিরত থাকে। এদিকে ওয়েলস পুলিশ স্টেশনে গিয়ে গর্ডনের পুরো ফাইল চেক করা শুরু করে, কিন্তু সে কোথাও কোনো ক্লু খুঁজে পায় না, কারণ গর্ডনের ফাইল ছিল একদম ক্লিন। এই সব দেখে তার পার্টনার এডি বলে, তুমি শুধু একজন পুরাতন আসামিকে নিয়ে সন্দেহ করছো। এই সব কথা শুনে ওয়েলস একটু থেমে যায় আর ভাবে সেও হয়তো ভুল ডিরেকশনে যাচ্ছে। তবে এদিকে ইতিমধ্যে অন্য এক ঘটনা ঘটে গেছে। গর্ডনের বোন নাওমি ছিল একজন ড্রাগ এডিক্টেড, যার ফলে সে এডিক্ট হওয়ার কারণেই গর্ডন তাকে একটা রিহ্যাব সেন্টারে রেখে এসেছিল। কিন্তু ডাকাতির ঠিক 3 দিন পর নাওমি রিহ্যাব থেকে ছাড়া পেয়ে গর্ডনের হোটেলে চলে আসে। গর্ডন তখন নিজের ব্যস্ততার কথা বলে তাকে কিছু টাকা সহ একটা হোটেলে রেখে এসেছিল। তবে নাওমি কিছুদিন পর সেই হোটেল থেকে পালিয়ে যায় আর শেষমেশ পুলিশ স্টেশনে গিয়ে ধরা পড়ে। ঠিক ওই সময় সেই একই পুলিশ স্টেশনে পুলিশ আরেকজন লোককে ধরে এনেছিল, যার কাছে পাওয়া যায় ফেডারেল ব্যাংক থেকে চুরি হওয়া কিছু ডলার। তখন ওয়েলস তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এই টাকা সে পেয়েছে নাওমি কেজিয়ার নামের একজন মেয়ের কাছ থেকে। ঠিক এখানেই নাওমির পদবি শুনে ওয়েলস বুঝে যায় গর্ডনের সাথে নাওমিরও একটা সম্পর্ক আছে, যার ফলে এবার এডিও ওয়ালসের কথা বিশ্বাস করতে শুরু করে। মোট কথা এডি এখন নিশ্চিত যে গর্ডনের দলই সেই ডাকাতির সাথে জড়িত। তাই তো গর্ডন পুলিশ স্টেশন থেকে নাওমিকে ছাড়িয়ে নিয়ে আবারও রিহাবে দিয়ে আসতে চায়, কিন্তু নাওমি গর্ডনের কথা বুঝতে চায় না। এভাবে কথা কাটাকাটির মাঝে নাওমি চলন্ত গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।
গর্ডন তখন গাড়ি থামিয়ে তাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু আর কোথাও সে খুঁজে পায় না। তার মানে নাওমি যে কোনো মুহূর্তে পুলিশের কাছে ধরা পড়া মানে গর্ডনেরও ফেসে যাওয়া। কিন্তু এই মুহূর্তে তাদের ডাকাতির প্ল্যানে ফোকাস করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই তো দেখতে দেখতে সেই ডাকাতির দিন চলে আসে। আজ সবাই নিজ নিজ পজিশন নিয়ে আছে মিশন সাকসেস করার জন্য। রিভার্স একজন ট্রাফিক পুলিশ অফিসার সেজে রাস্তা কন্ট্রোল করছে, কারণ আজকে তাকে এই ট্রাকটাকে নির্দিষ্ট স্থান দিয়ে নিয়ে আসতে হবে। এছাড়াও দলের বাকিরা ওয়ার্কার্স ইউনিফর্ম পরে সেই টানেলের ভিতরে অপেক্ষা করতে থাকে। তারা ইতিমধ্যে টানেলের সিলিং এ C4 বোমা লাগিয়ে দেয়, যাতে ট্রাকটা একটা নির্দিষ্ট স্থানে এলে তা ব্লাস্ট করা যায়। তবে এইখানে রিভার্সের উপরে কিন্তু দলের সবারই আগে থেকে নজর রাখছিল। তাই তো জন একটা স্নাইপার রাইফেল নিয়ে দূর থেকে রিভার্সের গতিবিধি লক্ষ্য করতে থাকে। তার প্ল্যান হলো রিভার্স কোনো উল্টাপাল্টা করলে সরাসরি তাকে উপরে পাঠানো হবে। এভাবে সময় পার হতে থাকে, কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ট্রাকের কোনো দেখা মেলে না। এই কারণে এবার দলের সবার মধ্যে প্যানিক শুরু হয়ে যায়। জন স্নাইপার তাক করে আছে রিভার্সের দিকে, আর অন্যদিকে গর্ডন রেডিওতে বলে এখনো ট্রাক আসেনি, কিছু একটা নিশ্চয় গন্ডগোল হচ্ছে। কিন্তু সব ভয় উড়িয়ে দিয়ে ঠিক তখনই দুটো অস্ত্রবাহী ট্রাককে দেখা যায় রাস্তা দিয়ে আসতে। এই ট্রাকগুলোর মধ্যে প্রথমটাই টাকা আর দ্বিতীয়টা সেফ ডামি। এই দুটো ট্রাক দেখে রিভার্স তার আসল কাজ এবার শুরু করে দেয়। সে ট্রাফিক পুলিশের মতন হাত তুলে অন্য সব গাড়িকে থামিয়ে দেয়। তারপর রাস্তা ফাঁকা করে সে ওই ট্রাক দুটোকে সরাসরি ট্যানেলের দিকে আসার সংকেত দিতে থাকে। ঠিক এভাবেই যখনই ট্রাকটা সেই ট্যানেলের কাছে আসে তখনই নিচের বোমাগুলো ব্লাস্ট করা হয়। বিকট শব্দে পুরো রাস্তা মারাত্মকভাবে কেঁপে ওঠে। এই ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে রাস্তায় একটা বিশাল গর্ত তৈরি হয়ে যায়। কিন্তু এখানে ঘটে অন্য কাহিনী। ব্লাস্টের আগ মুহূর্তে একজন সাইকেল চালক হঠাৎ করে ট্রাকের সামনে এসে পড়ে, যার ফলে ট্রাকটা কিছুটা গতি কমানোর কারণে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আসার আগে তা থেমে যায়। আর এই দৃশ্যটা দেখে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জাস্ট চিন্তা করো, এত নিখুঁত একটা প্ল্যান সেকেন্ডের একটা ভুলে নষ্ট হতে চলেছে। এদিকে ট্রাক থেমে যাওয়ায় ভেতরের সব গার্ডরা বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে। তারা টানেলের দিকে লক্ষ্য করে অনবরত গুলি চালাতে শুরু করে। অন্যদিকে দলের সদস্যরাও তখন বাধ্য হয়ে কাভার নিয়ে পাল্টা গুলি চালায়। পরিস্থিতি ইতিমধ্যে পুরোপুরি হাতের বাইরে চলে যায়, কিন্তু তার আগে জন নিজে স্নাইপার রাইফেল ফেলে দিয়ে দ্রুত নিচে নেমে আসে। এরপর সে সরাসরি ওই ট্রাকটাতে উঠে ড্রাইভারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর এরপরে নিজের ট্রাকটা দিয়ে সামনের ট্রাকটাকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে ফাইনালি ওই ট্রাকটা গর্তে পড়ে যায়। তবে গার্ডরা তখনও জনের ট্রাকের উপরে অনবরত বৃষ্টির মতো গুলি চালিয়ে যাচ্ছে। এই কারণে জনের ট্রাকের সামনের টায়ার লিক হয়ে যায়, আর লিক হওয়ায় সে নিজেও নিয়ন্ত্রণ হারিয়ে গর্তের ওই ট্রাকটার উপরে পড়ে। আর সেই ট্রাকের ভিতরে গার্ডরা সবাই তখন মারাত্মক আহত অবস্থায় আটকে থাকে। এবার তারা ওই উল্টে যাওয়া ট্রাক থেকে টাকা লুট করতে শুরু করে। গর্ডন একটা লোহার ক্রাবার দিয়ে ট্রাকের দরজা সজোরে ভেঙে ফেলে। দরজা ভাঙতে তারা ভিতরে অনেকগুলো টাকার ব্যাগ দেখতে পায়। তারপর দ্রুত সব ব্যাগ বের করে নিজেদের কাঁধে তুলে ফেলে, আর ব্যাগ কাঁধে নিয়ে তারা আলাদা আলাদা সাবওয়ে দিয়ে পালানোর প্রস্তুতি নিতে থাকে। পালানোর আগে তারা সবাই হিসেব করে দেখে যে মোট $19 মিলিয়ন পেয়েছে তারা, যা এই পর্যন্ত এই দলের সবচেয়ে বড় ডাকাতি। এদিকে গোয়েন্দা অফিসার ওয়েলস রেডিওতে ডাকাতির খবর পেয়ে সেখানে ছুটে আসে। ওয়েলসের সাথে তার পার্টনার এডিও এই অভিযানে যোগ দেয়। যদিও এডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তবে তার চাকরি এখনো যায়নি। তারা ঘটনাস্থলে পৌঁছে দেখে ডাকাত দলের সবাই আগে পালিয়ে গেছে। শুধুমাত্র এখন তারা রাস্তায় বিশাল গর্ত আর ধোঁয়া দেখতে পাচ্ছে। এই দৃশ্য দেখে ওয়েলসের হঠাৎ রাশিয়ানদের কাছ থেকে পাওয়া সেই পোড়া সাবওয়ে ম্যাপের কথা মনে পড়ে যায়। সে সাথে সাথেই বুঝে যায় যে ডাকাত দল সাবওয়ে দিয়ে পালানোর প্ল্যান করছে। তাই ওয়েলস আর এডি কাছের একটা সাবওয়ে স্টেশনে দ্রুত নেমে পড়ে। এবার সেখানে তারা জেসিকে একটা ভারী টাকার ব্যাগ নিয়ে দৌড়াতে দেখে। জেসিকে দেখা মাত্রই অফিসাররা তার পিছনে ধাওয়া করতে থাকে। জেসি তখন নিজের প্রাণ বাঁচাতে নিজের টাকার ব্যাগটা একটা ঝোপের মধ্যে লুকিয়ে ফেলে। এরপর ব্যাগ লুকিয়ে সে প্রাণপণে সামনের দিকে দৌড়াতে থাকে। ওয়েলস চিৎকার করে তাকে থামতে বলে, না হলে গুলি করার হুমকি দেয়। তবে জেসি তাদের কোনো কথাই কানে তোলে না। সে দৌড়াতে দৌড়াতে একটা হোটেলের কিচেনে ঢুকে নিজেকে লুকায়, কিন্তু এডি তাকে ফলো করে ঠিক সেই কিচেনেই ঢুকে পড়ে। এবার এখানে জেসি আর এডি দুজন মুখোমুখি হয়।
তারা দুজনেই একে অপরের দিকে বন্দুক তাক করে আছে। এডি কড়া গলায় জেসিকে তার বন্দুক নামাতে বলে, তবে জেসি তখন পাল্টা জবাব দেয় আগে পুলিশকে বন্দুক নামাতে হবে। কিন্তু এডি নিজের বন্দুক এক চুলো নিচে নামায় না, যার ফলে জেসি আর কোনো উপায় না দেখে এডির দিকে সরাসরি গুলি চালায়। সেই গুলি গিয়ে এডির বুকে মারাত্মকভাবে আঘাত করে, আর সেই সুযোগে জেসি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে এখানে একটা বিশাল চমক লুকিয়ে আছে। মুভি আগানোর সাথে সাথে আমরা বুঝতে পারি যে এডি আসলে নিজে চেয়েছিল জেসি তাকে গুলি করুক, কারণ একজন গোয়েন্দা অফিসার হয়েও সে ক্রিমিনালদের কাছ থেকে ঘুষ নিয়েছিল। এই দুর্নীতির কথা জানাজানি হলে তার চাকরি তো যাবেই, সাথে পরিবারও তাকে ঘৃণা করবে। মূলত তার অসুস্থ ছেলের জন্য প্রচুর টাকার দরকার ছিল, যার ফলে ওই ক্রিমিনাল তাকে যে পরিমাণ টাকা দিয়েছিল তা সে সারা জীবনও চাকরি করে সঞ্চয় করতে পারত না। আর এই কারণেই সে এক কঠিন পরিস্থিতির মুখে পড়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। অন্যদিকে গুলির শব্দে ওয়েলস দ্রুত কিচেনে ছুটে আসে। সে ওয়েলসকে বাঁচানোর জন্য দ্রুত মেডিকেল সাপোর্টের জন্য রেডিওতে কল করে, কিন্তু তার আগে এডি মৃত্যুর কোলে ঢলে পড়ে। মারা যাওয়ার আগে এডি ওয়েলসের হাত ধরে তার পরিবারের খেয়াল রাখতে বলে, আর এই সব কিছু দেখে ওয়েলসের ভিতরটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। এরপর ওয়েলসের সিনিয়র অফিসাররা তাকে একটা গোপন ভিডিও রেকর্ড দেখায়। সেই রেকর্ডে দেখা যায় গোয়েন্দা এডিকে ঘুষ নিতে। তবে এডি অন ডিউটিতে মারা যাওয়ায় পুলিশ বিভাগ একটা তাকে সম্মানজনক সিদ্ধান্ত নেয়। তারা সেই দুর্নীতির টেপ চিরতরে মুছে ফেলে, আর এটার মাধ্যমে তারা এডির পরিবারকে সম্মান জানায়। এদিকে ডাকাতির টাকা হাতে পেয়ে ডাকাত দল নিজেদের একদম নিরাপদ ভাবতে থাকে। তারা রোজাভেল্ট নামের একটা হোটেলে একত্রিত হয়ে টাকা ভাগ করতে বসে। এবার সেখানে গার্ডান রিভার্সের হাতে একটা ব্যাংকের কার্ড তুলে দেয়। কার্ড দিয়ে সে জানায় তার সব পাওনা এখানে জমা আছে। এরপর জন রিভার্সের হাতে নগদ $2.5 লাখ দেয়, আর সে এবার এই ডলারগুলো রাশিয়ান গ্যাংকে দিয়ে আসতে বলে। তবে ঠিক এমন সময় জেসি সেখানে এসে পৌঁছায়, আর সে জানায় ওই পুলিশ অফিসারকে গুলি করার কথা। জেসির মুখে এই কথা শুনে দলের সবাই প্রচন্ড রেগে যায়। ব্যাংক ডাকাতিতে ধরা পড়লে তাদের সর্বোচ্চ 5 বছরের জেল হতো, কিন্তু একজন পুলিশ অফিসারকে মারলে শাস্তির মাত্রা অনেক গুণ বেড়ে যাবে। তাই গর্ডন তখন জেসির উপরে চিৎকার করে ওঠে। পরিস্থিতি খারাপ হলে জ্যাক এগিয়ে এসে তার ভাইকে রক্ষা করে। এরপর তারা সব টাকা স্কট নামের দলের ম্যানেজারের হাতে তুলে দেয়। স্কট হচ্ছে এই কালো টাকাগুলো অত্যন্ত দক্ষতার সাথে মানি লন্ডারিং করে হোয়াইট করে ফেলতো। তবে সবার চোখের আড়ালে রিভার্স অন্য রুমে গিয়ে সেই রাশিয়ান গ্যাংকে ফোন করে। সে রাশিয়ানদের দ্রুত হোটেলে এসে নিজেদের পাওনা টাকা বুঝে নিতে বলে। আর এখানেই আমরা রিভার্সের আসল ভয়ঙ্কর ফাঁদটা বুঝতে পারি। সে মূলত রাশিয়ান গ্যাংকে তাদের পাওনা টাকা গর্ডনের কাছে আছে বলে উস্কে দেয়। মানুষের চরম লেভেলে চালাকি করে এই দুই গ্যাংকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেয়। আর এর উদ্দেশ্য হলো দুই দল একে অপরকে শেষ করে দিলে পুরো টাকা সে একবারে ভোগ করবে। জাস্ট চিন্তা করো, রিভার্স জেলের ভিতরে বসে কত বড় পরিকল্পনা সাজিয়েছিল। যাই হোক, রিভার্সের ফোন পেয়ে রাশিয়ান গ্যাং ভারী অস্ত্র নিয়ে সেই হোটেলে পৌঁছায়। তারা গর্ডনের রুমের দরজা খুলেই সরাসরি গুলি চালাতে থাকে। দলের সদস্যরা কোনোভাবে কাভার নিয়ে পাল্টা গুলি চালায়, আর মুহূর্তেই চারপাশ থেকে শুধু গুলির বিকট শব্দ কানে আসতে থাকে। দলের সদস্য এডি একটা টেবিলের পিছনে লুকিয়ে রাশিয়ানদের দিকে এক নাগারে গুলি চালাতে থাকে। সে নিজের জীবন বাঁচিয়ে রেখে একাই রাশিয়ানদের আটকে ফেলে। এডির এই কাভার ফায়ারের সুযোগ পেয়ে বাকিরা রুম থেকে পালিয়ে যায়, কিন্তু এতক্ষণ ফাইট করার পর এডির গায়ে একটা বুলেট আঘাত করে। কিন্তু এই বুলেট লাগার পরেও সে একদমই থেমে থাকে না, কিন্তু রাশিয়ানরা তাকে চারিপাশ থেকে ঘিরে ফেলে একসাথে ফায়ার করে তাকে হত্যা করে দেয়। এই ভয়ঙ্কর গোলাগুলিতে রাশিয়ান গ্যাংয়ের সব সদস্যও কিন্তু নিহত হয়। গোলাগুলির সুযোগ বুঝে রিভার্স ওয়াশরুমের জানলা দিয়ে চুপচাপ পালিয়ে যায়। আর এরপর গর্ডন নিজের হোটেলে ফিরে রুমের দরজার লক ভাঙা দেখতে পায়। এই ভাঙা লক দেখে সে নিশ্চিত হয় যে অফিসার ওয়েলস এখানে এসেছিল। তাই সে তাড়াতাড়ি গ্যারেজের থেকে নেমে নাওমিকে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। অন্যদিকে জ্যাক আর জেসি তাদের হোটেলে ফিরে ফ্লোরে লিলির লাশ পড়ে থাকতে দেখে। লিলির লাশ আর খালি ভর দেখে তারা রিভার্সের বেইমানি ধরে ফেলে। এরপর প্রতিশোধ নিতে তারা দুজন বন্দুক হাতে নিয়ে রুম থেকে বের হয়, কিন্তু ততক্ষণে হোটেলের বাইরে পুরো পুলিশ ফোর্স তাদের ঘিরে ফেলেছে। জ্যাক আর জেসি তখন স্যারেন্ডার না করে পুলিশের দিকে গুলি চালায়। এতগুলো পুলিশের পাল্টা গুলি খেয়ে জেসি আর জ্যাকও সেখানেই মারা যায়। জাস্ট চিন্তা করো, টাকার লোভ তাদের পুরো পরিবারটাকে কিভাবে শেষ করে দিল। এদিকে গর্ডন এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্য জনকে ফোন দেয়,
জন জানায় রিভার্স নিশ্চিত স্কটের কাছে রাখা সব টাকা চুরি করতে গেছে, আর দেখা যায় বাস্তবেও ঠিক সেই এয়ারপোর্টে এসে এই ঘটনা ঘটিয়েছে। স্কট প্রাইভেট জেটে উঠতে রিভার্স তাকে গুলি করে তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়, কিন্তু টাকার ব্যাগ নিয়ে বের হতে গর্ডন সেখানে পৌঁছে রিভার্সকে গান পয়েন্টে নিয়ে ফেলে। একই সময় অফিসার ওয়েলসও সেখানে চলে আসে। এখন এই তিনজন মানুষ একে অপরের দিকে বন্দুক তাক করে আছে। রিভার্স তখন ক্ষোভের সাথে গর্ডনের পুরনো বেইমানের কথা তুলে ধরে। ঠিক কথা বলার মাঝপথে তিনজন একসাথে ট্রিগার চাপে, আর এই কারণে গর্ডন ও ওয়েলস দুজন গুলি খেয়ে মাটিতে পড়ে যায়। রিভার্স তখনও দাঁড়িয়ে গর্ডনকে শেষ করতে এগিয়ে আসে, তবে ঠিক সেই মুহূর্তেই জন পিছন থেকে এসে রিভার্সের পিঠে সরাসরি গুলি চালিয়ে দেয়, আর ফাইনালি প্রতিশোধ লোভী রিভার্স সেখানেই মারা যায়। এই সব কিছু শেষে জন আহত গর্ডন আর নাওমিকে নিয়ে গাড়িতে বসিয়ে এয়ারপোর্টের দিকে যেতে থাকে। তাদের পাশেই পড়ে আছে সে $25 মিলিয়ন বিশাল ব্যাগ, আর এখন তাদের একটাই কাজ, পুলিশ আসার আগে যত দ্রুত সম্ভব তাদের দেশ ছাড়তে হবে। আর ঠিক এই রুদ্ধশ্বাস মুহূর্ত দিয়েই এই মুভিটাও এখানেই শেষ হয়।